এতক্ষণে নিশ্চয়ই ট্যুরিজম অফিস খুলে গেছে, দেখে আসি। আমি এখন আছি ক্যারন্তর একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা লোকেশনে। আমার পেছনে যে চার্চটা, সেই চার্চটার নাম হচ্ছে নথরদাম চার্চ। যেরকম ফ্রান্সে বেশিরভাগ চার্চের নামই নথরদাম হয়, নথরদাম দি ক্যারন্তর। ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30, আর কি পরিমাণে রোদ সেটা দেখা যাচ্ছে। বসো, আজকে 24 তারিখ এবং ঘড়িতে বাজে 10টা। আমি বেরিয়ে পড়েছি নরম্যান্ডির যে ফেমাস বিচগুলো, সেই ফেমাস বিচগুলো দেখার জন্য। কিন্তু ট্যুরিজম অফিসে গিয়ে শুনলাম যে এই বিচগুলো যাওয়ার জন্য কোনো বাস কিংবা কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই, প্রাইভেট ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রাইভেট ট্রান্সপোর্ট প্রচণ্ড বেশি কস্টলি এখানে, সেই জন্য গাড়ি থাকলে সবচেয়ে ভালো হয়। কিন্তু যেহেতু গাড়ি নাই, আমি এখন একটা সাইকেলের খোঁজে যাচ্ছি, যদি একটা সাইকেল ভাড়া পাওয়া যায়। এখানে সাইকেল প্রচুর রেন্টেড পাওয়া যায়, সেই জন্য সাইকেলের খোঁজে চললাম। আগের দিন যে ক্যানাল যেখানে গিয়েছিলাম, সেই ক্যানালের পাশেই লা ক্যাপিতানিয়ারে এরকম কিছু একটা নাম দোকানে, সেখান থেকে পাওয়া যাবে সাইকেল। দেখা যাক, যদি সাইকেল পাওয়া যায় তাহলে যাওয়া যাবে, নয়তো যাওয়া খুব মুশকিল, কেননা বিচগুলো অনেক দূর। যেটা ওমাহা বিচ মানে যে ফেমাস, সবাই দেখেছে হয়তো সেভিং প্রাইভেট রায়ান, যে ফেমাস সিনেমা, সেই ফেমাস সিনেমায় যে বিচ দেখানো হয়, অথবা বিভিন্ন গেম প্লেতেও যে বিচ দেখানো হয় ওমাহা বিচ, সেই ওমাহা বিচ এখান থেকে প্রায় 37 কিলোমিটার দূর, 35-37 কিলোমিটার। কিন্তু যদি সাইকেল পাওয়া যায় তাহলে আস্তে আস্তে যাওয়া যেতেই পারে। আর উটা বিচ, যেটা পশ্চিমের দিকে, সেই বিচটা এখান থেকে মোটামুটি 14-15 কিলোমিটার দূর। তার মানে দুটো বিচই বেশ দূরে। তো সেই জন্য দেখা যাক কী হয়। আমি এখন ট্রেনে বসে পড়েছি, আমি ট্রেনে করে যাচ্ছি এখন। আর সাইকেল না নেওয়ার কারণটা আমি একটু পরে জানাবো, কেন আমি সাইকেল নিলাম না সেটা ট্রেন থেকে নামি। কেননা এত এক্সপ্লেনেশন ট্রেনের মধ্যে বসে দেবো না, আশেপাশের লোকজনরা অদ্ভুতভাবে তাকায় যদি বেশি কিছু কথা বলি। আর যেটা বলার, যে ট্রেনে করে এসেছিলাম এটা একটু আলাদা, সিটগুলো একটু আলাদা দেখতে, অনেক বেশি গদি আছে, মানে বেশি আরামদায়ক। এই ট্রেনটাতে শুধুমাত্র বসার সিট যেটা, সেটাই গদিওয়ালা নয়, মানে শুধুমাত্র একটাই অ্যাডভান্টেজ নয়, আরও অনেক অ্যাডভান্টেজ আছে। যেটা হচ্ছে প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিটের পাশেই একটা করে প্লাগ পয়েন্ট এবং একটা ময়লা ফেলার ডাব্বা, এই দুটো যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, ট্রেন জার্নি যথেষ্ট কমফোর্টেবল। আমি চলে এসেছি এখন নরম্যান্ডির আরেকটা শহরে, যে শহরের নাম হচ্ছে বেইউ। এই শহরটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ডি-ডে, মানে 6ই জুনের পর থেকে এই শহরটার নামও একটা গুরুত্বপূর্ণ নাম। কেননা ডি-ডের দিন, মানে 6ই জুন, যখন অ্যালাইড সেনাবাহিনীরা যখন প্যারাশুটে করে ড্রপ করেছিল, তার মধ্যে এই একটা শহরও ছিল, যেটা 7 জুন মানে 7ই জুনের মধ্যে লিবারেট করে দেওয়া হয়েছিল। মানে একদিনই লেগেছিল, ইন্টেন্স ফাইটিং হয়েছিল এবং অ্যালাইড সেনাবাহিনী এটা শহরটাকে ক্যাপচার করেছিল। তা আমি কেন এই শহরে এলাম, কারণ ক্যারন্তন থেকে ওমাহা বিচে যাওয়ার জন্য কোনো বাস নাই, বাস শুধুমাত্র এখান থেকেই ছাড়ে। আর এই বেইউ শহরটাও বেশ বড় শহর, মানে কেউ যদি এখানে এসে থাকতে চায় এবং ক্যারন্ততে কমিউট করতে চায় একদিনের জন্য, সেটাও করতে পারে। আর সাইকেলের ব্যাপারটা একটু বলে নিই। সাইকেল খোঁজ করতে গিয়েছিলাম, আর সাইকেলের জন্য দিতে হবে হচ্ছে 35 ইউরো, 35 ইউরোস। তাও সকালবেলা 10টার সময় খোলে ওটা। আমি যদি একটু লেট গিয়েছিলাম, তো সকালবেলা 10টার সময় খোলে, আর বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে। সেই জন্য খুব একটা ওয়ার্থ নয় সাইকেলটা, সেজন্য সাইকেল নিলাম না।
this bus is new service or no? Not new? Old. Okay. Americans maybe? Yes. Okay. আমি এখন চলে এসেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটা স্ট্র্যাটেজিক পজিশনে, পন্ডিউ হক, এবং আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল এবং ওই পারে ইংল্যান্ড। এই জায়গাটা আমেরিকানদের জন্য খুবই স্ট্র্যাটেজিক পজিশন ছিল, কেননা এখানে জার্মানদের বেস ছিল এবং ওমাহা বিচের মতো এখানে কোনো বিচ ডাইরেক্ট ক্লিফ আছে, এবং ক্লিফে যে মেন অসুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাটাক করা। তো সেই জন্য এখানকার প্ল্যান ছিল আমেরিকানরা সেই ক্লিফটাতে উঠবে দড়ির সাহায্যে এবং তারপরে অ্যাটাক করবে। সেই জন্য এই অ্যাটাকটা একটুখানি কঠিন ছিল, কিন্তু মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই আমেরিকানরা এইটা দখল করে এই জায়গাটা, এবং তারপর কিছু কিছু জার্মান কাউন্টার অ্যাটাক হয়েছিল, কিন্তু সেরকম খুব একটা এফেক্টিভ ছিল না। যদিও এটা দখল করার আগে অনেক অসুবিধা হয়েছিল, যেরকম ডাইরেকশানে গড়বড় হয়েছিল এবং ভুল পথে ওরা চলে গিয়েছিল অনেকটা দূর, এবং সেই জন্য মেন অ্যাটাক বা ইনভেশনের যে সময় ছিল সেই সময়ের থেকে প্রায় আধ ঘন্টা পরে এটা শুরু হয়েছিল এই ইনভেশনটা। সেই জন্য আপাত দৃষ্টিতে একটুখানি প্রবলেমেটিক ছিল বটে, কিন্তু ফাইনালি তারা ক্যাপচার করে এই জায়গাটা, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিক পজিশন। আসলে এখানে জার্মানদের কিছু হেভি আর্টিলারি ছিল, যে হেভি আর্টিলারি দিয়ে ফায়ার হচ্ছিল ওমাহা এবং উটা বিচ হচ্ছে এর পশ্চিম দিকে, এবং ওমাহা বিচ হচ্ছে এই দিকে, এবং উটা বিচ হচ্ছে ওই দিকে। এবং আমরা যারা দ্য লংগেস্ট ডে বলে মুভিটা দেখেছি সেটাতেও এই ক্লিফ ওঠার একটা পার্ট আছে। এখনও এখানে প্রচুর জার্মান বাংকার এবং এই সমস্তগুলোকে সব রেখে দেওয়া হয়েছে এভাবেই। এখান দিয়ে যদি হেঁটে বেড়াই, আমি যেরকম হেঁটে বেড়াচ্ছি, অনেক কিছুই দেখা যাবে এখানে। আমি এখন যেখানে আছি সেটা টিপিক্যাল মেশিন গানার পজিশন। যদি একটু লক্ষ্য করা যায় তাহলে ওপেনিংটা এতটাই ওপেনিং যে দুটো এক্সট্রিম কর্নার পর্যন্ত শ্যুট করতে পারবে, মানে এটা টিপিক্যাল মেশিন গানার পজিশন। আরেকটা জিনিস যেটা বোঝা যাচ্ছে, জার্মানরা প্রচুর লম্বা ছিল, অ্যাটলিস্ট আমার মতো হাইটের ছিল না, সবারই হয়তো সিলিং পর্যন্ত মাথা লেগে যেত, অনেকটাই উঁচু করা হয়েছে। নিচে নেমে যাই, কিন্তু এত নিচে দিয়ে দৌড়াদৌড়ি জানি না কি করে এত নিচ দিয়ে, এত নিচু দরজা দিয়ে কি করে লোকজনরা বেরোতো। That's when we start seeing these 88s or what the hell they were flying over the top of us. You could see them, you know. Well, by that time, I had thrown up through my vomit bag. They gave us a bag, you know.
পন্ডু হোক, তাহলে দেখা হলো। এবার আমরা পরের স্টপেজে যাব, যেটা হচ্ছে দি ফেমাস ওমাহা বিচ, যেখানে আমেরিকানরা ল্যান্ড করেছিল এবং যে বিচ ল্যান্ডিং সম্পর্কে সবচেয়ে বেশি সিনেমা আছে। এবার আমরা সেখানে যাব।